নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ আলোর দিশার ফোনি লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। আলোর দিশা অনুষ্ঠানে আজকে একটু বিশেষ দিনকে নিয়ে আলোচনা করব। আমি অ্যাকচুয়ালি গত কয়েকদিন ধরে এই বেস করে এই দিনটা নিয়ে কিন্তু আলোচনা করছি, সেটা হচ্ছে ফলহারণী অমাবস্যা। না, ঠিক এইবার নয়, আপ টু 2011-12 সাল থেকে কি 9 সাল থেকেও যারা টিভি প্রোগ্রাম দেখছেন দীনেশ আচার্যর, তখনও আর এখনো এই ফলহারণী অমাবস্যার বিশেষ যোগ কি, এর মাহাত্ম্য কেন এই দিনে আপনাদেরকে বলছি, সমস্তবার বলবো। তার আগে বলি আজকে ফোনই লাইভ অনুষ্ঠান, সরাসরি যারা কথা বলতে চাইছেন ফোন করুন, সরাসরি কথা বলুন। আর এখানে আমার যে আলোর দিশা অনুষ্ঠান, এই আলোর দিশা অনুষ্ঠানে কিন্তু একটু ভিন্ন টাইপের, ডেট অফ বার্থ টাইম প্লেস ছাড়াও, মানে জন্ম তারিখ জন্ম সময় তো অবধারিত এগুলো লাগেই, কিন্তু যাদের নেই, যারা ভাবেন যে আমার তো জন্ম তারিখ সময় নেই, আমরা জ্যোতিষের কাছে গিয়ে কি আমাদের সঠিক বিচারটা পাবো, তাদের জন্য একটা বিশেষ উপায় রয়েছে। নাম, মায়ের নাম, আনুমানিক বয়সের ভিত্তিতে কিন্তু একটা বিচারের ব্যবস্থা রয়েছে। তো অবশ্যই ফোন করতে পারেন, সরাসরি কথা বলতে পারেন। আজকে মেন অফ সাবজেক্ট, মানে ফলহারণী অমাবস্যায় অনেক প্রকার কাজ করা যায়, মেন অফ সাবজেক্ট হচ্ছে আজকে বিবাহ নিয়ে। দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সকলেই কিছু না কিছুর জন্য চেষ্টা করে, বাট যখন সাফল্য পায় না সেই জায়গাটা হয় কঠিন। যখন সাফল্য পায় না সেই জায়গাটা কঠিন হয়। দীর্ঘদিন ধরে যারা চেষ্টা করছেন বা যাদের ফ্যামিলিতে কেউ অবিবাহিত রয়েছে এবং তার জন্য আপনারা প্রচুর পরিমাণে চেষ্টা করেছেন, অনেক সময় পার হয়ে গেছে, কোনো প্রকার বিবাহ দিতে পারছেন না। আর তাদের জন্য যাদের বিবাহের পরে কোনো প্রকার রিলেশনটা, স্বামী স্ত্রীর সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, বা দীর্ঘ 5 বছর বা 7 বছরের লং টার্মের কোনো রিলেশন, প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বিবাহ পর্যন্ত পৌঁছাতে পারেনি, আলটিমেটলি সম্পর্ক নিয়ে হচ্ছে আজকের মূল অনুষ্ঠান। এই ধরনের ম্যাটার নিয়ে যারা খুব চিন্তিত, ভাবছেন আর হয়তো সম্ভব হবে না, অনেকে এসে প্রশ্ন করে আমাদের কাছে যে দেখুন আমার বিয়েটা আলটিমেটলি আছে কিনা, অনেক প্রকার চেষ্টা করে নিয়েছি, গ্রহের ফেরেই মানুষ ঘোরে। আমি প্রত্যেকবার একটা বিষয় বলি এবং এখনো বলছি, দেখুন জ্যোতিষ যে পরিভাষা, যে পরিকাঠামো, সেই অনুযায়ী আপনাকে চলতেই হবে। আপনি এর বাইরে দিয়ে চলতে পারবেন না, আপনাকে সেখানে নিয়ে যাবে। দেখুন একটা সোজা মানুষ যখন রাস্তা দিয়ে যায়, তার সামনে দিয়ে কোনো গাড়ি আসলে কি ভাববে, আমি সাইড দিয়ে সরে যাই। গ্রহ ওই মুহূর্তে সেই ব্যক্তির ভাবনা নষ্ট করিয়ে দেয়। রিসেন্টলি পশ্চিম মেদিনীপুর থেকে একটা ছেলে এসেছিল, ওর গার্জিয়ান, বাবা, মা, ওর দাদা, 4 জন এসেছিল। আমার মানে পরিবারটা খুব বড় পরিবার। তো বলছে আমাদের পরিবারে এখনো পর্যন্ত কারোর কোনো পুলিশি কোনো ঝামেলা পর্যন্ত হয়নি। আর এই ছেলেটা একটা পুলিশি ঝামেলা পড়েছে একটা বন্ধুকে হেল্প করতে গিয়ে। বলছে আমার কোনোদিনও কোনো বাজে সঙ্গ নেই, বন্ধুদের সঙ্গে বন্ধু ছিল কিন্তু খুব একটা সংস্পর্শ ছিল না। ওই দিনকে কি মনে হচ্ছে যে মানে ওদের কথা মতো আমি একটু গেছি, যার কারণে আজকে সমস্যায় পড়েছি। এসছিল অন্য একটা ব্যাপার ছিল, তার কেরিয়ারের ব্যাপার নিয়ে, কিন্তু এই ব্যাপারটা নিয়ে জাস্ট আলোচনা হলো। তো আমি বললাম দেখো, এটাই হচ্ছে তোমার গ্রহের ভাবনা, এটাই হচ্ছে তোমার জন্মছকে যে রাহুর যে নেগেটিভিটি আছে সেটা, এটা যে তুমি একটুখানির জন্য সিদ্ধান্ত নিয়ে ওখান থেকে সরে আসতে পারতে, কিন্তু সরতে পারলে না, সেই ভুল তোমাকে করতে হলো, এটা গ্রহতে করালো। থাকবো আলোচনা, দেখে নিই কে রয়েছে। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছিলাম, সঞ্জয় বিশ্বাস, এজ হচ্ছে 52+। আচ্ছা, আপনার মায়ের নামটা? উন্নতি বিশ্বাস। আচ্ছা, মানে আপনি আমার অনুষ্ঠান দেখেন তাই তো? হ্যাঁ, আপনাকে দেখি, আপনাকে তারাপীঠে সরাসরি আমি কাজ করতে দেখেছি স্যার। যাক যাক, কেমন দেখলেন কাজ করতে? আমি ভালোই দেখলাম, আপনি লাল চেয়ারে বসে আহতি করাচ্ছিলেন, আপনার অ্যাসিস্ট্যান্ট ছিল 1-2 জন, তারপর ক্লায়েন্ট ছিল। গোপাল ভট্টাচার্যের ডেরার আগের ডেরাটা আপনার। যাক, তার মানে আপনি তারাপীঠে যান?
হ্যাঁ সেরকম বলে দিলাম, দেখলেন তো? একদম তারাপীঠে যান, আর আপনি দেখেছেন যে দিনের সাথে তারাপীঠে কাজ করে। হ্যাঁ আমি তো দেখলাম কি যোগদিন তাড়াতাড়ি কাজ করে 11টার মধ্যে ছেড়ে দিন, সকাল সব দেখে যাবে। আচ্ছা যাক, বলুন এখন কি বিষয় জানতে চাইছেন, বলুন। আমার কেরিয়ার আর ম্যারেজে আদৌ হবে কিনা, আর কেরিয়ারটা গ্রোথ হবে কিনা। একটা দিক আপনাকে বলি, প্রত্যেক ব্যক্তি, আমরা প্রত্যেকের কেরিয়ার নিয়ে চিন্তিত। একটা পাখিও দেখবেন বাসা করে, ডিম পাড়ে, তার বাচ্চাগুলোর জন্য খাবার সঞ্চয় করে, মানে সেও তার কেরিয়ারটা সবাই চিন্তা করে। এখন মূল কথা হচ্ছে ওই যে গ্রহের কিছু কিছু কন্ডিশনের জন্য কিছু কিছু সময় আপনাকে ভুগতে হয়। আপনাকে একটা বিষয় বলছি, খুব আপনি ডিপভাবে এটাকে শুনুন। দেখবেন আপনি কোনো সময় কোনো কিছু প্ল্যান করে কোনো কিছু করছেন, সেটা সেই মোতাবেক হচ্ছে না, অথচ আপনার জীবনে এরকম বহু ভালো কিছু ঘটেছে হঠাৎ করে, বা হঠাৎ হঠাৎ আপনার জীবনে অনেক কিছু খারাপও ঘটে। আপনার যে প্ল্যান অনুযায়ী কিছু আপনার সঙ্গে ঘটছে না, ঠিক বলছে কি না? একদম 100% ভগবানের কথা। এই যে জায়গাটা কেন তৈরি হচ্ছে এটা আপনাকে ফার্স্ট জানতে হবে। তার কারণ দেখুন, প্রত্যেক মানে একটা কৌশল, একটা নির্দিষ্ট আকারে, মানে নদী যে পথ দিয়ে চলার সেটা ছাড়া অন্য পথ দিয়ে চললে সেটা বিধ্বংসীকার হবে, ভালো হবে না। কিন্তু যে পথ দিয়ে চলার সেই পথ দিয়ে চললে অবশ্যই ভালো হবে। যে কোনো কিছুটা প্ল্যান মোতাবেক হলে অবশ্যই কিন্তু সেটা একটা ভালো হয়, সাজানো গোছানো হয়, সুন্দর হয়। তো এটা না ঘটার দুটি কারণ, এক হচ্ছে কর্মকারক গ্রহ শনি, দ্বিতীয় হচ্ছে রাহু। এই দুটের পজিশন যতক্ষণ না ঠিক হচ্ছে, আপনার যুক্তি থেকেও আপনার কাজে লাগবে না, আপনার যুক্তি থেকেও আপনার কাজে লাগবে না, আপনার অর্থ আপনার হাতে থাকবে না, বুঝে গেল? আর আপনি একটাবার বাস্তুর মাটিটা নিয়ে দেখা করুন। বাস্তু বিষয়টাকে আপনাকে বেশি করে দেখতে হবে, তাহলে হয়তো আপনি আরো ভালো সমাধান পাবেন। বুঝতে পারলেন? যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে আপনি মাটিটা নিন, মানে কারণ আপনার সিচুয়েশন অনুযায়ী আপনার বাস্তু সিচুয়েশন পুরো মিলছে না, আপনি দেখা করুন, সেটা দেখে আরো ভালো মতো বলা যাবে। এই যে ভুলের কথা নিয়ে বলছিলাম, এক ভদ্রলোক তার এক বন্ধুকে ধরুন 5 লক্ষ টাকা ধার দিয়েছে বহুদিন আগে। তো ধার দেওয়ার পরে তার জীবনে খারাপ কিছুই হয়েছে, ভালো কিছু হয়নি, আর সে টাকাটা ফেরত পায়নি। তো এখন এই ব্যক্তির যে বউ, এই ভদ্রলোকের বউ আমার কাছে বলছে, দাদা আমি অনেকবার বারণ করেছিলাম আমার স্বামীকে যে টাকাটা দিতে না, আর এই যে দিতে না আমি বারণ করেছি, আমার হাজব্যান্ডকে তুমি বলেছো ঠিক আছে আমি টাকা ধার দেবো না, তারপরে কেন দিল? আর আমার হাজব্যান্ড বলছে আমি সত্যি দিতে চাইনি, কিন্তু তারপরও কেন দিয়ে ফেললাম। এটা একটা দাম্পত্যের শুধু গল্প নয়, এইরকম গল্প অনেকের ভিতরেই রয়েছে। করতে চাইনি কিন্তু করে ফেলেছি, এটা রাহু করায়, এটা রাহু করায়। 5 বছরের সম্পর্ক 3 বছরের পরে আপনার একটা বিয়ের সময় সুযোগ এসেছিল, করেননি, ঠিক আছে পরে করব, তারপরে আর 2 বছর চলে গেছে, বিয়ে করতে পারেননি, এখন কোনো প্রকার চেষ্টা করেও পাচ্ছেন না। বাড়িতে সম্বন্ধ দেখে যাচ্ছে, ঠিক আছে আমরা জানাবো, ব্যাস স্টপ, ঠিক আছে আমরা আসবো, স্টপ, তারপরে কিছু এগোচ্ছে না। না একবার দুবার হলে মেনে নেওয়া যায়, ঠিক আছে এটা হচ্ছে না, পরের বার হবে। একাধিকবার একই প্রবলেমে ভুগছেন, কোনো প্রকার সলিউশন হচ্ছে না, কেন? কারণ থাকবে একটা। জন্মছকে মাঙ্গলিক দোষ থাকলে আপনার বিবাহিত জীবনের সমস্যা হবে, আর মাঙ্গলিক দোষ না থাকলে বিবাহিত জীবনের সমস্যা হবে না, এটা কোনো লজিক্যালি বিষয় নয়। আজকে তো ইন্টারনেটের জামানা আছে, অনেকে ইন্টারনেটে দেখছে হ্যাঁ মাঙ্গলিকের বিষয় আছে, তো আমার তো মাঙ্গলিক নেই, আমার সমস্যা হওয়ার কথা নেই। যদি অমাঙ্গলিক ব্যক্তি, মানে যে ব্যক্তির মাঙ্গলিক দোষ নেই, মানে আমার বলার উদ্দেশ্য যে মাঙ্গলিক কি বিবাহিত জীবনে ডিস্টার্ব করতে পারে না এরকম ব্যাপারটা ঠিক নয়। যদি ভেবে রাখেন, অনেকে আমরা জন্মছক বিচার করে বললাম যে দেখুন আপনার ছেলের মাঙ্গলিক আছে বা আপনার মেয়ের মাঙ্গলিক আছে, ঠিক আছে ও বিয়ের আগে কাটিয়ে নেবো, মানে তার মাথায় অটোমেটিক ঢুকে আছে মাঙ্গলিক মানে বিয়ের সমস্যা। আচ্ছা ধরে নিন কেউ একজন বিয়ে করেনি, ধরে নিন কেউ একজন বিয়ে করেনি, এরকম বহু মানুষ আছে তো বিয়ে করেনি, বা কারোর কেউ কেউ আছে 40 to 45 এজড হয়ে গেছে, সে মাঙ্গলিক কাটায়নি, কিন্তু সরি সে বিয়ে করেনি, তার মাঙ্গলিক আছে,
তার জীবনে অসংখ্য ঝড় এসছে মঙ্গল থেকে। তো যে ব্যক্তি বিয়ে করে না বা 45 এজ হয়ে গেছে এখনো পর্যন্ত বিয়ে করেনি, তার যদি বিবাহ করার জন্যই মাঙ্গলিক কাটানো হতো, তাহলে কি মাঙ্গলিকের প্রভাব এই ব্যক্তির উপর কখনো পড়তো? নিশ্চয়ই পড়তো না। এই ভ্রান্তি ধারণা দূর করবেন। আজকে আপনাকে যদি জিজ্ঞাসা করি, আচ্ছা আপনার এরিয়াতে এখন টেম্পারেচার কত আছে, আপনি বলবেন 37 কি 38। এখন আমি আমার বাড়ির ওখানে গেলে 42ও পেতে পারি, 32ও পেতে পারি। এখন যদি আমি হরিদ্বার চলে যাই, 12 কি 14 পাবো, কি 15 পাবো, 20 পাবো। একই তারিখ আজকে আমাদের কলকাতা টেম্পারেচার, হরিদ্বারের টেম্পারেচার, শিলিগুড়ির টেম্পারেচার, দার্জিলিংয়ের টেম্পারেচার, সিকিমের টেম্পারেচার, সেটা তো এক নয়। মাঙ্গলিক দোষ হোক বা আপনার জন্মছকে ভৌম দোষ হোক, কালসর্প দোষ হোক, প্রত্যেক দোষ তার আলাদা আলাদা গুণ দেয়। আপনার ছেলের মাঙ্গলিক আছে, আপনার ছেলের বন্ধুরও মাঙ্গলিক আছে, দুইজনের মাঙ্গলিক যে একই রকম ফল দেবে এটা কিন্তু কোনো যুক্তির কথা নয়। কারণ প্রথমত দেখার প্রয়োজন আছে মঙ্গল কত ডিগ্রি বেস করে রয়েছে, মঙ্গল কোথায় অবস্থান করছে, কোন গ্রহের সঙ্গে মঙ্গলের অবস্থান আছে, কোন রাশির ঘরে আছে, সেটা পজিটিভ ঘর না নেগেটিভ ঘর, সেখানে যে দৃষ্টি দিচ্ছে সে নেগেটিভ দৃষ্টি দিচ্ছে না পজিটিভ দৃষ্টি দিচ্ছে, তারপর তার ফলাফল নির্মাণ হয়। মানে ধরুন লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক, এখন দুই বন্ধুরই সপ্তম ঘরে মঙ্গল, দুই বন্ধুরই সপ্তম ঘরে মঙ্গল, দুই বন্ধুর সপ্তম ঘরে মঙ্গল হওয়ার ফলেও দুইজনের মঙ্গলের যে প্রভাব দুজনের সমান নাও পড়তে পারে। কেন? যদি সপ্তম ঘরে মঙ্গলের দুজনের উপরে মানে মাঙ্গলিকের যদি প্রভাব হয়, তো দুই বন্ধুরই সপ্তম ঘরে মঙ্গল, আমি ধরে নিলাম যে অন্য অন্য ঘরে আছে সেটা বাদ, একই ঘরে থেকেও আলাদা ফল হয়। কেন হয়? কারণ একই ঘরে একই ডিগ্রি হতে পারে না, একই ঘরে রয়েছে সেখানে একই দৃষ্টিভঙ্গি হতে পারে না, একই ঘরে রয়েছে কিন্তু একই ঘরের মানে নেগেটিভ আর পজিটিভের গ্রহের যে আদান প্রদান সেটা হতে পারে না। তাই মাঙ্গলিকের প্রকারভেদ কিন্তু আলাদা রয়েছে। শুধু গ্রহ আপনার সমস্যা করতে পারে না, বিশেষ করে যাদের বৈবাহিক জীবনের সমস্যা রয়েছে, বিয়ে সহজে হতে চাইছে না, আগে কারণ জানুন। প্রধানত 3টি কারণে আপনার বিয়ে না হতে পারে। এটা ভুলে যাবেন। আপনার সুন্দর রূপ আছে, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, আপনার সুন্দর রূপ আছে, আপনি ভালো কর্মঠে, আপনি সার্ভিস করেন, আপনার বাবার ভালো অর্থ আছে বা নাম আছে, তাতে আপনার বিবাহ হয়ে যাবে। আমার এক্সপিরিয়েন্সে বহু এরকম মানুষকে দেখেছি যাদের বিয়ে না হয়ে বসে রয়েছে। বহু ডক্টরি করে, স্কুল টিচার, মানে প্রফেশনালি খুব বেটার নাম আছে, অর্থ আছে, কিন্তু বিয়ে এখনো পর্যন্ত করতে পারেনি। চ্যালেঞ্জ আমি দিয়ে রেখেছি যে সম্ভব নয়। থাক বলার জন্য দেখে নি কে রয়েছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার বিষয়ে জানবেন? আচ্ছা, কি নাম? আচ্ছা, মায়ের নাম? আচ্ছা, বয়স কত হচ্ছে? আচ্ছা, কি প্রশ্ন আছে? আচ্ছা, সবার একটা লিভার ফাংশনিং কোনো ডিস্টার্বে কিছুদিন আগ পর্যন্ত কি ভুগছিলে? আচ্ছা, দ্বিতীয় কথা, কখনো মনে হয় এটা যে তোমার ট্রিটমেন্ট করার পরেও, মেডিসিন খাওয়ার পরেও তুমি যেন ঠিকঠাক সুস্থ হতে পারছো না, কিছু না কিছু একটা শারীরিক প্রবলেম অটোমেটিকলি তোমার ভিতরে লেগে রয়েছে? তো এটা বুঝতে পারছো না যে তোমার উপরে কেউ কিছু ক্রিয়া করে রেখেছে, এটা বোঝা যাচ্ছে না? আর এটাই হচ্ছে প্রধান কারণ। শুনে রাখো, আজকে বলছি, মিলিয়ে নেবে, প্রয়োজনে 3 মাস পর আবারও ফোন করো। আমি তোকে আজকে বলে রাখছি, এখানে তোমার উপরে তন্ত্রের বিশেষ ক্রিয়া করা, যতক্ষণ না এই ক্রিয়া সরছে তুমি কোনো প্রকার মানে সলিউশন পাবে না। ইভেন তোমার সমস্যা, তোমার বিপরীত দিকে যে ব্যক্তি থাকবে তোমার সেই সমস্যার কথা বিশ্বাস পর্যন্ত করবে না। বোঝা গেল? তথেব তোমার উপরে যে তন্ত্র প্রয়োগটা করা আছে, এই তন্ত্রের প্রয়োগ মানে তোমার উপরে একটু
শুকনো বান মারা আছে, এটাকে কাটাতে হবে, তাহলে সমাধান হবে, নাচতে হবে না। ভালো থাকো। ছিলাম বিশেষ আলোচনায়, যে বহু মানুষকে এরকম চ্যালেঞ্জ করেছি যে আপনি আপনার অর্থ সম্পদ, আপনার বেটার কেরিয়ার, আপনার সঙ্গত্ব জীবনের জন্য ভালো হতে পারে না। একজন রাজা রাজ্যের সেরা হতে পারে, সাংসারিক জীবন তার যদি ভালো না হয়, তার মতো দুঃখী কেউ হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সাংসারিক জীবনে ডিস্টার্ব রয়েছে, বিশেষ করে একই ছাদের নিচে রয়েছে অথচ হাজবেন্ড ওয়াইফের বিষয়ে ভীষণ ডিস্টার্ব, তারা বলুন তো, ধরুন আপনার হাজবেন্ড খুব ভালো চাকরি করে, খুব ভালো একটা জায়গায় সার্ভিস করে, মধ্যম গ্রামে বাড়ি এক ভদ্রলোক, খুব বেটার সার্ভিস করে, রেলওয়েতে জব করে। এখন সে অন্য একজনের সঙ্গে সম্পর্ক করেছে, তার ওয়াইফকে মানে টাকা পয়সার দিক দিয়ে কোনো সমস্যা নেই, টাকা পয়সা মানে যখন যেটা চাই সব দেয়, কিন্তু সে অন্য একজনের সঙ্গে সম্পর্ক করে রেখেছে। এটা নিয়ে তাদের ভিতরে একটা অটোমেটিকলি দ্বন্দ্ব চলে। তা বেটার মানে চাকরি করে, ভালো সম্মান আছে, ভালো অর্থ আছে। আমি তার বাড়িতে বাস্তু দর্শনের জন্য একসময় গেছিলাম, খুব একটু লাইনে থাকবেন, লাইনে থাকুন একটু। খুব সুন্দর বাড়ি, ঘর দোর সব ঠিক আছে। আচ্ছা, তারপরে বলুন তো এই ব্যক্তি কি ভালো আছে? তাহলে অর্থ সম্পদ সুনাম আপনাকে ভালো রাখতে পারে না। অতএব আপনি যদি সমস্যায় পড়েন, সমস্যার কারণ জানতে হবে। বলছিলাম 3টি কারণ, এই 3টি কারণের প্রধান কারণ হচ্ছে বাস্তু। বাস্তু ঠিক না থাকলে আপনি কোনো দিক দিয়ে ভালো থাকতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে, আপনি যেখানে আছেন, আপনার পার্শ্বিক হোক বা আপনার নিজ কোনো ব্যক্তি হোক, যদি আপনার প্রতি কোনো তন্ত্র প্রয়োগ করে, ডক্টর মেডিকেল পারপাস যত প্রকার চেক করার দরকার সমস্ত প্রকার। একটু লাইনে থাকুন, এত ব্যস্ত হলে হবে না মাসিমা, একটু লাইনে থাকুন। যত প্রকার ট্রিটমেন্ট করার, টেস্ট করে দেখে নিয়েছে, কোনো সমস্যা নেই। অথচ সেই দাম্পত্যের, স্বামী স্ত্রীর বিয়ের 12 বছর হয়ে গেছে, কোনো প্রকার সন্তান হচ্ছে না। কেন? যদি ক্রিয়া করে কেউ বেঁধে রেখে দেয়। থাকবো আলোচনা, একদম দেখে নিয়ে গেছে। হ্যালো, টিভির সাউন্ডটা মিউট করুন আর বলুন কি বিষয়, কার বিষয় জানবেন? টিভির সাউন্ডটা মিউট করুন, টিভির সাউন্ডটা বন্ধ করুন। কার বিষয় জানবেন? ছেলের নাম? আচ্ছা, বয়স কত হচ্ছে? আপনার নাম? কি প্রশ্ন আছে বলুন। আচ্ছা, এই আজকে কিন্তু ঠিক এটা নিয়েই আমি প্রোগ্রাম করছি। প্রথম কথা বলি, আপনার ছেলের শুক্র খুব ডাউন এবং তার সঙ্গে কিন্তু ছেলের উপর একটু তন্ত্র প্রয়োগও হয়ে রয়েছে, যার কারণে দেখবেন যত প্রকার চেষ্টা করছেন, অনেক লং টাইম ধরে চেষ্টা করছেন, কিন্তু কোনো প্রকার বিবাহর সংযোগ তৈরি হচ্ছে না। আপনার ছেলের বিবাহ হয়ে গেলেও বিবাহিত জীবনও কিন্তু সুখময় নয়, মানে বিয়ের পরেও যে ওর স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারবে সে যোগও কিন্তু স্পষ্ট নেই। বুঝতে পারলেন? এটার প্রধান কারণ হচ্ছে শুক্রের প্রবলেম রয়েছে। দ্বিতীয় কথা, তন্ত্র প্রয়োগ করে ক্ষতি করা আছে। আপনি কোথায় থাকেন? কোথায়? আচ্ছা, আপনি আমার স্ক্রিনে দেওয়া যে এগুলো আছে, চেম্বারগুলো আছে, দেখে নিন। যে কোনো চেম্বারে যোগাযোগ করুন, বা যদি অন্য কোনো জ্যোতিষকেও দেখানো যায়, দেখিয়ে যে দুটো প্রতিকার বললাম, এক শুক্র আর একটা তন্ত্র প্রয়োগ যেটা করা আছে, প্রতিকার করুন, সমাধান হয়ে যাবে। ছিলাম বিশেষ আলোচনায়, সময় আস্তে আস্তে শেষ হতে আছে, কিন্তু খুব ভাইটাল বিষয় ছিল। জ্যৈষ্ঠ মাস, ফলহারণী অমাবস্যা, বেশি দিন কিন্তু বাকি নেই, আর মাত্র কয়েকটা দিন, আর মাত্র কয়েকটা দিন, মানে 15 তারিখ, 16 তারিখ হচ্ছে বৈশাখী অমাবস্যা, নেক্সট 16 তারিখে হচ্ছে ফলহারণী অমাবস্যা। এই ফলহারণী অমাবস্যা হচ্ছে আমার গুরুর প্রদত্ত দিন, আমার গুরুর আশীর্বাদের দিন, যে তারাপীঠ মহাশ্মশানে বসে এই দিন আমি যে কাজ করব সে কাজের সাফল্য পেতেই হবে।
আমার গুরুর আশীর্বাদ এটা। বিশেষ করে সন্তানে বাধা আছে, দীর্ঘদিন যাবৎ সন্তান হচ্ছে না, উপযুক্ত বিবাহের বয়স হচ্ছে, নানান প্রকার চেষ্টা করার পরেও কোনো প্রকার বিবাহ হচ্ছে না, প্রিয়জন ছেড়ে চলে গেছে, চেষ্টা করেছেন, বুঝিয়েছেন, কোনো লাভ হয়নি, ফিরিয়ে আনতে পারেননি, তাদের জন্য বিশেষ করে এই ফলহারণীয় অবস্থা এমন যোগ না। আপনি শুধু অর্থ দিয়ে কাজ হবে এরকম ব্যাপার নয়, আপনি প্রেজেন্ট থাকুন, বেটার ফিল করুন, আপনি প্রেজেন্ট থেকে দেখুন, সেখানে নিজে চোখে কাজ দেখবেন, নিজে হাতে আহুতি প্রদান করবেন। অন্যের মতো এখানে বলা হয় না যে আমার প্রত্যেক অমাবস্যাতে যাই, এখানে কাজ করি, ওখানে কাজ করি। কি কাজ করি, কোথায় কাজ করি? আমার কাজের একটাই জায়গা, তারাপীঠ মহাশ্মশান। বিশেষ কোনো কর্মের জন্য কামাখ্যা, বিশেষ কোনো কর্মের জন্য আমরা কামাখ্যা বা কখনো গঙ্গাসাগর হয়। ম্যাক্সিমাম কাজ আমাদের প্রত্যেক অমাবস্যা তিথিতেই তারাপীঠ মহাশ্মশানে হয়। আপনি নিজে প্রেজেন্ট থাকতে পারেন। আর আমি দীনেশ আচার্য আপ টু অন মিডিয়াতে চ্যালেঞ্জ দিয়ে, গ্যারেন্টি দিয়ে, 100% গ্যারেন্টি দিয়ে কাজ করে থাকি। আপনার লাইফে যে কোনো প্রকার সমস্যা 100% সমাধান হবে। বিশেষ করে ফলহারণে অমাবস্যা আপনার লাইফের জন্য কিন্তু একটা বিশেষ দিন হতে পারে। আপনার লাইফের সেই অন্ধকারময় জীবন আলোকময় করে তুলতে পারে যদি আপনি এই দিনটাকে সঠিক করে কাজে লাগান। আর দিন যদি কাজে না লাগান তাহলে কোনো সমস্যার সমাধান হবে না। তাহলে এই দিনটাকে কাজে লাগান, আপনার দীর্ঘদিনের আটকে থাকা বিবাহ সুযোগ্য পাত্র বা সুযোগ্য পাত্রীর সঙ্গে আপনার বিবাহ হয়ে যাবে। দীর্ঘদিন সন্তান হচ্ছে না, আপনি বা আপনারা আপনার বাড়িতেও সন্তানের সেই মিষ্টি শব্দ শুনতে পাবেন। কর্ম যে কোনো প্রকার বাধা হোক বা শত্রু দমন হোক, বাস্তুর দোষ হোক বা আপনার জীবনে যে কোনো প্রকার গ্রহের দুরবেদ্য কুপ্রভাব হোক, এখান থেকে বেরিয়ে আসার বিভিন্ন উপায় রয়েছে। দেখুন, রত্ন ধারণে দোষে কোনো গ্রহের দোষ খণ্ডন হয় না। পজিটিভ নেগেটিভিটির কিছু ব্যাপার থাকে, নেগেটিভ ভাব কখনো খণ্ডন করে, গ্রহের উচ্চস্থ নিচ্চস্থ এগুলো ব্যাপার রয়েছে। গ্রহের দোষ খণ্ডন করতে গেলে কিন্তু তন্ত্রের সাহায্য নিতে হবে এবং প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট তিথি থাকে। আমরা আমরা অনেকে মূল প্রেসক্রাইব করি, তারা মূল ব্যবহার করে, তারা জানে। তো আপনারা লক্ষ্য করে দেখবেন দোকানে, রেডিমেড দোকানে যে মূলগুলো বিক্রি হয়, একসঙ্গেই মূলগুলো তোলা, একসঙ্গে রাখা, যার কারণে মূলের কার্যকারিতা কম। গাছ কখনো বেইমানি করে না। প্রত্যেকটা মূল তোলার একটা নির্দিষ্ট নাক্ষত্রিক দিন আছে, নাক্ষত্রিক টাইম আছে, গাছকে জাগাতে অনেক কিছু ব্যাপার রয়েছে। এইগুলো মেনটেন করা হয় না বলে গাছের কার্যকারিতা কম। আর এই কথা বলার উদ্দেশ্য, এই জ্যৈষ্ঠ মাস ফলনে অবসর জন্য অনেকে 8 মাস আগের থেকে বুকিং করে বসে আছে। 8 মাস এর আগে এত ভালো যোগ গেলে সেই যোগগুলো তো করতেই পারতাম না। সেই যোগ ফলহারণীয় অবস্থা নয়। আপনার মনস্কামনাময়ী যে কোনো আপনি আহুতি দিতেও এইখানে প্রেজেন্ট থাকতে পারেন। জ্যৈষ্ঠ মাস ফলহারণীয় অমাবস্যা, অবশ্যই যোগাযোগ করবেন 16ই মে। এই মে মাসের 16 তারিখ আপনার জীবন পরিবর্তনের কিন্তু একটা সুযোগ। আর এই সুযোগটা পেতে একটাবার সরাসরি যোগাযোগ করুন। বিশেষ করে নর্থ বেঙ্গল, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গা থেকে যারা যোগাযোগ করেন, আমার চেম্বার যেমন রানিং ছিল সেখানে, তেমন প্রত্যেক মাসে 27-28 তারিখ, তো 27 তারিখ কোচবিহার, 28 তারিখ শিলিগুড়ি, একটা তো চেম্বার রয়েছেই। যোগাযোগ করুন আর এই দিনটা মিস করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে।